সুপ্রিয় ছাত্রীরা, তোমাদের জন্য রইল শুভকামনা। আমরা গত ক্লাসে যে চ্যাপ্টারটি আলোচনা করছিলাম সেটা ছিল বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ। আমরা গত ক্লাসে বৈদেশিক বিনিময় কি আলোচনা করেছি। আরেকটি প্রশ্ন ছিল বৈদেশিক বিনিময় হার কি। এই দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি। কেমন? তাহলে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার নির্ণয়ের প্রক্রিয়াকে বিনিময় হার নির্ধারণ পদ্ধতি বলা হয়। অর্থাৎ কোনো দেশের এক একক মুদ্রা ক্রয়ের জন্য অন্য দেশের যে পরিমাণ মুদ্রা দিতে হয় বা দিতে হবে তার রেশিওটা বের করা বা তার অনুপাত বের করাকে বিনিময় হার নির্ধারণ বলা হয়। হ্যাঁ, তো বাজারে যদি কোনো দেশের মুদ্রার চাহিদা কমে যায়, বিনিময় হার বেড়ে যায়, আবার চাহিদা বেড়ে গেলে বিনিময় হার কমে যায়। আমি আবারও বলছি, বাজারে কোনো দেশের মুদ্রার চাহিদা যদি কমে যায় তাহলে কি হয়? বিনিময় হার বেড়ে যায়। আবার মুদ্রার চাহিদা যদি বেড়ে যায় তাহলে বিনিময় হার কমে যায়। অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময় হার মুদ্রার চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে। আমরা বলবো দেশীয় মুদ্রার মূল্য কমে গেলে বিদেশি মুদ্রার চাহিদা বেড়ে যায়, আবার দেশীয় মুদ্রার মূল্য বেড়ে গেলে বিদেশি মুদ্রার চাহিদা কমে যায়। তো কোনো একটি মুদ্রার বিনিময় হার অন্যান্য মুদ্রার তুলনায় কি হবে সেই সম্পর্কে কিন্তু কিছু তত্ত্ব প্রচলিত রয়েছে। তো তত্ত্বগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। তো আমরা প্রথমেই এই তত্ত্বটি আলোচনা করব। কেমন? তাহলে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ বা মিন্ট প্যারিটি তত্ত্ব। হ্যাঁ, তো এটা কি দেখো, যে ক্ষেত্রে দুটি দেশের মধ্যে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা প্রচলিত, সেক্ষেত্রে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থার অধীনে বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। আমি আবারও বলছি, যে ক্ষেত্রে দুটি দেশের মধ্যে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা প্রচলিত, সেক্ষেত্রে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থার অধীনে বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। তো এই নিয়মে দুটি দেশের মুদ্রার বিনিময় হার দেশ দুটির যে নিজস্ব মুদ্রা আছে, হ্যাঁ, সেই নিজস্ব মুদ্রার অভ্যন্তরীণ স্বর্ণের পরিমাণের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। হ্যাঁ, যে ক্ষেত্রে স্বর্ণের মূল্যের উপর ভিত্তি করে কোনো দেশের মুদ্রার সাথে অন্য কোনো দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়, সেটাকে আমরা এক কথায় বলবো স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা। হ্যাঁ, তো এক্ষেত্রে এক দেশের মুদ্রার বিনিময়ে কি পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যাবে সেটা কিন্তু নির্ভর করবে দেশ দুটির স্বর্ণের পরিমাণের উপরে। হ্যাঁ, অর্থাৎ দেশ দুটির এক একক মুদ্রার বিনিময়ে কি পরিমাণ স্বর্ণ ক্রয় করা যাবে তার দ্বারা কিন্তু মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। আমি আবারও বলছি যে দেশ দুটির এক একক মুদ্রার বিনিময়ে কি পরিমাণ স্বর্ণ ক্রয় করা যাবে তার দ্বারা কিন্তু মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের 85 টাকা এবং যুক্তরাষ্ট্রের $1, হ্যাঁ, $1 দ্বারা সম পরিমাণ স্বর্ণ ক্রয় করা যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের 85 টাকা এবং যুক্তরাষ্ট্রের $1 দ্বারা সমপরিমাণ স্বর্ণ ক্রয় করা যায়। হ্যাঁ, অর্থাৎ 85 টাকা দিয়ে যে পরিমাণ স্বর্ণ ক্রয় করা যায়, যুক্তরাষ্ট্রের $1 দিয়েও কিন্তু সেই পরিমাণ স্বর্ণ ক্রয় করা যায়। তাহলে বাংলাদেশের টাকা এবং যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার কি হবে? 85 টাকা সমান $1 মার্কিন। ঠিক আছে? তো এই ব্যবস্থায় দুটি দেশের মধ্যে কিন্তু স্বর্ণের অবাধ চলাচল থাকে। তবে এই ব্যবস্থাটা কিন্তু এখন আর প্রচলিত নাই। ঠিক আছে? আর দ্বিতীয় পদ্ধতিতে আমরা চলে যাই। সেটা কি? সেটা হচ্ছে অরূপান্তরযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। অরূপান্তরযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে দেখো, এখানে কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে দুটি তত্ত্বের প্রচলন রয়েছে। একটা হচ্ছে তোমার সমক্রয় ক্ষমতা নীতি, বা এটাকে আমরা আবার বলতে পারি ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। হ্যাঁ, আরেকটা হচ্ছে লেনদেন তত্ত্ব, অথবা চাহিদা চাহিদা ও যোগান তত্ত্ব, অথবা বলতে পারি পরিশোধ ভারসাম্য নীতি, বা বলতে পারি আধুনিক তত্ত্ব। তো তাহলে প্রথমে আসো সমক্রয় ক্ষমতা নীতি বা ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। তো এটা কি বলছে দেখো, এই তত্ত্বটি বা এই পদ্ধতিটি যিনি উদ্ভাবন করেছেন তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের অর্থনীতিবিদ মিস্টার গ্যাস্ট্রো ক্যাসেল। হ্যাঁ, তো কি বলছেন তিনি এই পদ্ধতি বলছেন, এই পদ্ধতিতে বিনিময় হার
প্রত্যেক দেশের মুদ্রার আন্তর্জাতিক বাজারে বিক্রয়যোগ্য পণ্য অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ নিজ নিজ দেশীয় মুদ্রা দ্বারা কি পরিমাণ পণ্য ক্রয় করা যায় তার উপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারিত হয়। আমি আবারও বলছি, নিজ নিজ দেশীয় মুদ্রা দ্বারা কি পরিমাণ পণ্য ক্রয় করা যায় তার উপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারিত হয়ে থাকে। যেমন ধরো, এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো, নামক একটি জিনিস আমরা 85 টাকা দিয়ে কিনতে পারি। হ্যাঁ, যে নামক একটা পণ্য বা একটা জিনিস আমরা 85 টাকা দিয়ে কিনতে পারি, এবং ঠিক একই পরিমাণ জিনিস, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে $1 ক্রয় করা যায় বা $1 দিয়ে কিনতে পারে। তো এমত অবস্থায় ডলার এবং টাকার বিনিময় হার হবে $1 সমান 85 টাকা, অর্থাৎ $1 ক্রয় ক্ষমতা 85 টাকার ক্রয় ক্ষমতার সমান। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে পণ্য মূল্য, যদি এই তথ্যে যে মূল কথাটা সেটা হচ্ছে, পণ্য মূল্য বেড়ে গেলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায়। পণ্য মূল্য যদি বেড়ে যায় তাহলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যাবে, ফলে বিনিময় হারও কিন্তু কমে যাবে। আবার পণ্য মূল্য যদি কমে যায় সেক্ষেত্রে মুদ্রার ক্রয় ক্ষমতা বেড়ে যায় এবং বিনিময় হারও বেড়ে যায়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস বৃদ্ধির সাথে, হ্যাঁ, কমানো বাড়ানোর সাথে বিনিময় হারের কমা বাড়া বা হ্রাস বৃদ্ধি কিন্তু হয়। এটাই হচ্ছে এই তত্ত্বের প্রধান বিষয়। আমি আবারও বলছি, মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস বৃদ্ধির সাথে সাথে বিনিময় হারেরও হ্রাস বৃদ্ধি হয়। এই কথাটাই মিস্টার গুস্টাভ ক্যাসেল তার এই তত্ত্বে বলেছেন। তাহলে এখানে দুটো তত্ত্ব আমরা আজকে আলোচনা করলাম। একটা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ, আরেকটা হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। তোমাদের এই তত্ত্বগুলোর মধ্যে বা এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আধুনিক তত্ত্ব। তো আধুনিক তত্ত্বটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আধুনিক তত্ত্বটাই তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।